আগের দিনে বা গত দিনে আমরা বায়োটেকনোলজি ইন্ট্রোডাকশন পার্টটা আমরা পড়ে নিয়েছিলাম। এই ইন্ট্রোডাকশন পার্টে আমরা বিভিন্ন ধরনের আলোচনাগুলো করেছিলাম, মানে বায়োটেকনোলজির বিভিন্ন অ্যাপ্লিকেশন কয়েকটা জিনিস যেগুলো প্রাথমিক আলোচনা সেগুলো করেছিলাম। আজকে দ্বিতীয় পার্ট অর্থাৎ বায়োটেকনোলজি দ্বিতীয় পার্টে আমরা যেটা আসছে সেটা হচ্ছে টুলস অফ রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি। অর্থাৎ আমরা আগের দিনে বলেছিলাম আরডিটি বলে একটা টার্ম বলেছিলাম আরডিটি, অর্থাৎ এটা আমরা বলেছিলাম টার্মটা কি, আরডিটি হচ্ছে রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি। এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে। তো রিকম্বিন্যান্ট ডিএনএ, তাই না? রিকম্বিন্যান্ট ডিএনএ কি জিনিসটা বা কাকে বলে, কনসেপ্টটা কি বলতে পারবে? রিকম্বিন্যান্ট ডিএনএ কাকে বলবো? হ্যাঁ, যখন কোনো আমার এটা যে ডিজায়ার ডিএনএ, এই ডিজায়ার ডিএনএটা যখন কোনো ভেক্টর ডিএনএ এর ভিতরে প্রবেশ করবে, নিয়ে যে ডিএনএটা তখন তৈরি হবে সেই ডিএনএটাকে আমরা বলবো রিকম্বিন্যান্ট ডিএনএ, বাংলায় বলবো পুনর্যোজিত ডিএনএ। ঠিক, রিকম্বিন্যান্ট ডিএনএ বা পুনর্যোজিত ডিএনএ দেখো বলবো। ঠিক আছে? বা এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে কাইমেরিক ডিএনএ। কাইমেরিক ডিএনএ বলা হয়। ঠিক আছে? কাইমেরিক ডিএনএ বলা হয়। নামটা লিখে দিতে পারো, এটা বলতে এটা নেই বুঝতে। তো প্রথম যেটা রয়েছে টুলস। টুলস মানে কি? এই রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আমাদের কোন কোন উপাদানগুলোকে ব্যবহার করতে হয়, সেই জন্য এগুলো বলে টুলস অফ রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি। ঠিক আছে? মেইনলি কোন কি টুলস ব্যবহার করা হয়? ঠিক আছে? লেখা হয়েছে, যা সেইটুকু লিখে নাও। ঠিক আছে? দেখো এবার টুলস আমরা চলে যাচ্ছি কি কি দেখতে পাচ্ছ। এখানে একটা ব্যাপার রয়েছে, কাঁচির মতো দেখতে লাগে নাকি? এই কাঁচির মতো জিনিস একটা এনজাইম, যে এনজাইমটাকে নাম দেওয়া হয়েছে কি আরই বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, যাকে বলা হয় মলিকুলার সিজার, বাংলায় যদি বলি আণবিক কাঁচি। ঠিক, আণবিক কাঁচি বলা হয় একে। কাঁচি যেমন কি কোন একটা ফিতেকে কাটতে সাহায্য করে একটা নির্দিষ্ট জায়গায় আমার যেখানে প্রয়োজন সেই অনুযায়ী, তেমনি এখানেও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা রেস্ট্রিকশন এনজাইম সে কি করছে, ডিএনএ একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ওই ডিএনএ কাটতে সাহায্য করছে। সেই জন্য এর নাম হয়েছে, অ্যাকচুয়ালি নামটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। ঠিক আছে? রেস্ট্রিকশন। এবার এন্ডোনিউক্লিয়েজ কাকে বলে সেটা আমরা জানবো একটু। এন্ডোনিউক্লিয়েজ। ঠিক আছে? and why it is restricted? তো প্রথম দেখো নিউক্লিয়েজ দুই ধরনের হয়। নিউক্লিয়েজ কাকে বলে? না, যারা নিউক্লিয়াসকে কি করে, ডিগ্রেড করে, তাদেরকে নিউক্লিয়েজ বলে। নিউক্লিয়াসকে ডিগ্রেড করে তাদেরকে বলা হয় নিউক্লিয়েজ। এই নিউক্লিয়েজ দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্সোনিউক্লিয়েজ আর একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ। নামে কি বুঝতে পারছো? যদি ডিএনএ টা এরকম হয় এবং ডিএনএ এর বাইরে থেকে, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, যদি বাইরে থেকে কাটতে কাটতে ভেতর দিকে যায়, বোঝা জিনিসটা? যদি বাইরে থেকে এনজাইমটা কাটতে কাটতে ভেতর দিকে যাচ্ছে তখন সে হবে এক্সোনিউক্লিয়েজ। আর যে এনজাইমটা ডিএনএ এর একদম ভেতরে কেটে দেয়, ডিএনএ একদম ভেতরে কাট করে, তাকে বলা হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ। বোঝা গেল জিনিসটা? কিন্তু এন্ডোনিউক্লিয়েজের মধ্যে আবার একটা ব্যাপার আছে কি, রেস্ট্রিক্টেড। বাই রেস্ট্রিক্টেড কেন? কারণ রেস্ট্রিক্টেড কথাটা কেন এখানে এসেছে? কারণ এই ধরনের উৎসেচকগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্স পেলে তবেই কাটবে। একটা নির্দিষ্ট ডিএনএ বা নিউক্লিওটাইড সিকোয়েন্স পেলে তবেই কাটবে, সেই জন্য তাকে রেস্ট্রিক্টেড বলা হচ্ছে। ওই সিকোয়েন্সে ছাড়া ও কাট করবে না। যেমন যেমন সেই ধরনের সিকোয়েন্সগুলোকে বলা হয় কি, প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। সেই ধরনের সিকোয়েন্সগুলোকে বলা হয় প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। প্যালিন্ড্রম কথার মানে কি? প্যালিন্ড্রম বাংলাতে কি বলে প্যালিন্ড্রমকে? হ্যাঁ, পালকি বলে। প্যালিন্ড্রম কথা মানে পালকি। পালকি দেখবে এখানে যেমন এইগুলো দুদিকে কি সমান, তো সেইগুলো বলে প্যালিন্ড্রম। যেমন ধরো একই রকমের ওয়ার্ড, ঠিকই না, এইদিকে বললো যেমন এইদিকে বললো সেরকম। যেমন ওয়ার্ডগুলো একটা নাম বলছি, যেমন ধরো ম্যাডাম, ম্যাডামকে এই সামনের দিকে বললো যেমন হবে, পেছন দিকে বললো সেরকমই হবে, তাই না? মালয়ালম, মালয়ালম, হ্যাঁ বুঝলে মালয়ালম। আর বাংলা যদি বলো, দেখো সুবল বসু, সুবল বসু,
তাছাড়াও রমাকান্ত কামার, এরকম ব্যাপারগুলো যে সামনের দিকে পড়লেও যেমন নাম, ওই পেছন দিকে পড়লেও সেই নামটাই আসবে। নয়ন নাকি, তাহলে এরকম নামগুলো যেগুলো সামনের দিকে পেছন দিকে এই ধরনের সিকোয়েন্সকে বলা হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ঠিক আছে, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হয়। কারটা বলছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, কিন্তু এটা তো আমরা এখানে লিখবো না, আমাদের লিখতে গেলে এখানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের উদাহরণ দিতে গেলে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে কেমন, যেমন ধরো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ঠিক আছে, ওই দিকে লেখা হলে বলবে। তাহলে ডিএনএ তে এমন কিছু সিকোয়েন্স প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হবে, ওই সিকোয়েন্সের ভেতরেই কি করবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজটা কাট করবে। এই জন্যই হচ্ছে রেস্ট্রিক্টেড, কারণ ওই সিকোয়েন্সটা থাকলে তবেই সে কি করবে, ওই জায়গায় কাঁচির মতো কেটে দেবে। বোঝা গেল একটা? এবার সিকোয়েন্সটা কেমন হবে, বুঝলে? ঠিক আছে, দেখো এবার একটা উদাহরণ বলি। ওরকম ধরো এটা একটা সিকোয়েন্স জি এ, আচ্ছা জি এ এ টি টি সি, এটা ধরো 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক আছে, তাহলে এই দিকে দেখো এই সিকোয়েন্স কি দাঁড়াবে, জি এ এ টি টি সি এর হবে তো। তাহলে দেখো এই দিকে পড়তেও যেমন লাগে সিকোয়েন্সটা, ঠিক তার কমপ্লিমেন্টারি হিসেবে এই দিকেও সেই সিকোয়েন্সটাই ওইভাবেই পড়া যাচ্ছে। এই ধরনের সিকোয়েন্সগুলোকে বলা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ডিএনএ তে কিছু কিছু জায়গায় এরকম সিকোয়েন্স থাকে যে সিকোয়েন্সগুলোকে দেখে ব্যাকটেরিয়া কি করে, কাট করে। ঠিক আছে, এবার প্রশ্নটা হলো ব্যাকটেরিয়া নিজের ডিএনএ তো এরকম সিকোয়েন্স থাকতেই পারে, তাহলে ব্যাকটেরিয়া কি নিজেও নিজের ডিএনএ কে এভাবে কেটে দেয়? কোনোদিন কাটবে না, আর নিজেই নিজের ক্ষতি সে করতে চাইবে না। ওদের ক্ষেত্রে একটা মডিফিকেশন থাকে। তবে ধরো না ওই সিকোয়েন্সগুলো কি থাকে, মিথাইলেশন বা একটা ফসফোরাইলেশন টাইপের থাকে, গুয়ানাইলেশন, ঠিক এরকম থাকে। মিথাইলেশন মেইনলি ডিএনএ মিথাইলেশন সবচেয়ে বেশি হয়। ডিএনএ মিথাইলেশনের ফলে ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ও নিজেই নিজের ডিএনএ গুলো কি করতে পারে না বা কাট করে না বা নিজেকে ওইভাবে রক্ষা করে নিচ্ছে। কারণটা হলো ডিএনএ মিথাইলেশন। মনে রাখবে, ব্যাকটেরিয়া কাট করতে পারে না, তার কারণ হচ্ছে কারণটা হচ্ছে নিজের ডিএনএ কে কাট করে না, তার মধ্যে একটা এরকম মডিফিকেশন হয়ে আছে, ডিএনএ মিথাইলেশন হয়ে আছে। ঠিক আছে, যার ফলে নিজের ডিএনএ কি ও কাট করে না, কিন্তু অন্যের ডিএনএ কি করতে পারে, কাটতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে পেলাম টুলসের প্রথম যেটা লাগলো হচ্ছে এনজাইম। কি লাগলো প্রথম? এনজাইম ছাড়া হয় রেস্ট্রিকশন এনজাইম। কিন্তু এই একটা উৎসেচক কি সব কাজ করে না সব সময়। ঠিক আছে, এই রেস্ট্রিকশন এনজাইম ছাড়াও আরো কিছু এনজাইম লাগে। যেমন কি লাগে, যেমন ধরো ডিএনএ লাইগেজ, এটা লাগে অনেক সময়, সব সময় লাগে না। আবার অনেক সময় ট্যাগ পলিমারেজ লাগে, ট্যাগ পলিমারেজ নাম শুনেছো? ট্যাগ পলিমারেজ লাগে, এটা একটা ডিএনএ পলিমারেজ এনজাইমের মতো। তাছাড়া অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে S1 নিউক্লিয়েজ লাগে, যখন প্রয়োজন সেই অনুযায়ী লাগে, সব সময় এটা লাগে না। ঠিক আছে, অনেক সময় T4 ডিএনএ লাইগেজ লাগে, T4 ডিএনএ লাইগেজ, অ্যালকালাইন ফসফেটেজ এরকম লাগে, অ্যালকালাইন ফসফেটেজ। ঠিক আছে, অ্যালকালাইন ফসফেটেজ এই সমস্ত এনজাইমগুলো অ্যাজ এ টুলস হিসেবে লাগে। কিন্তু মেইন যেটা এখানে কি বলবো হিরো, সেটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম। একে ছাড়া কাজ করা যাবে না, যাকে নিয়ে চলতেই হবে সেটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। তাহলে এক নম্বর কম্পোনেন্ট, এক নম্বর টুলস হয়ে গেল আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। ঠিক আছে, T4 ডিএনএ লাইগেজ আর TA3 পলিমারেজ, ট্যাগ পলিমারেজ বলা হয়। এই ট্যাগ পলিমারেজের পুরো নাম হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস নামক একটা ব্যাকটেরিয়া, থার্মোফিলিক ব্যাকটেরিয়া, সেখান থেকে পাওয়া গিয়েছিল।
এই ডিএনএ পলিমারেজটা, যেটা পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশনে ডিএনএ অ্যামপ্লিফিকেশনের প্রয়োজন হয়, মানে কোন একটা স্যাম্পলে ডিএনএ খুব কম পরিমাণে রয়েছে, সেই ডিএনএটাকে বাড়ানোর জন্য, অ্যামপ্লিফাই করার জন্য তখন ট্যাগ পলিমারেজকে ব্যবহার করা হয়। এটা এক ধরনের ডিএনএ পলিমারেজ, কিন্তু হাই টেম্পারেচারকে কি করতে পারে, উইথস্ট্যান্ড করতে পারে, হাই টেম্পারেচারকে ও মেইনটেইন করতে পারে, হাই টেম্পারেচারে কোনো গঠনের পরিবর্তন হয় না। বুঝা জিনিসটা? থার্মাস অ্যাকোয়াটিকাস আমি লিখে দিচ্ছি, ট্যাগ পলিমারেজের পুরো নামটা ইয়ারে লিখছি, ঠিক আছে? থার্মাস অ্যাকোয়াটিকাস, অ্যাকোয়াটিকাস। এই যে প্রথম টি আর দ্বিতীয় একিউ, এইটা নিয়ে হয়েছে ট্যাগ, টিটা নিয়ে হয়েছে আর এই স্পেসিফিক একিউটাকে নিয়ে হয়েছে ট্যাগ পলিমারেজ। হ্যাঁ এসব নিউক্লিয়েজ, ফসফেটেজ, আছে নিউক্লিয়েজ, নিউক্লিয়েজ ঠিক আছে। দেখো তাহলে আমাদের এক নম্বর টুলস আমরা পেয়ে গেলাম, এক নম্বর টুলস। দুই নম্বর টুলস আমরা যাব ক্লোনিং ভেক্টর। তাহলে দ্বিতীয় যেটা লাগবে, এক নম্বরে এনজাইমগুলো লাগবে যাবতীয় যেখানে যেমন প্রয়োজন। দ্বিতীয় লাগবে ভেক্টর। ভেক্টর আমি আগে থেকে বলেছিলাম যে যে কি করবে, ওই যে ফরেন জিনটা কি করবে, ক্যারি করে নিয়ে যাবে। এই ক্লোনিং ভেক্টরে কি থাকবে, ফরেন জিনটা ওর সাথে অ্যাটাচ থাকবে, তাই না? ফরেন জিন যেটা আমি যেটা চাইছি যেটা এক্সপ্রেস হোক, সেই ফরেন জিনটা ক্লোনিং ভেক্টরের সাথে থাকবে, ঠিক আছে? এবং ক্লোনিং ভেক্টরে ভেক্টর আবার দু ধরনের হয়, ভালো করে জিনিস দেখবে। ভেক্টর, ভেক্টর হচ্ছে দু ধরনের ভেক্টর। তাহলে ভেক্টর প্রথম হচ্ছে, ভেক্টরটা আমরা আগে বলেছি মেইনলি ভেক্টরটা আমরা কি বলি, জিন ট্যাক্সি, তাই না? আর ভেক্টর আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ক্লোনিং ভেক্টর, ক্লোনিং ভেক্টর, আর একটা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর, ঠিক আছে? এক্সপ্রেশন, এ ই এক্স পি আর ই এস এস আই ও এন, এক্সপ্রেশন। ক্লোনিং ভেক্টর উদাহরণ, ক্লোনিং কথা মানে কি, ধরো একটা আমি ভেক্টর এরকম তৈরি করেছি, ও নিজে কি আবার কি করে কপি করে অনেক তৈরি করে নেবে, বোঝাতে পারলাম জিনিসটা? ও নিজেই কপি করে অনেক তৈরি হবে, এরকম ব্যাপারটা, এগুলো হচ্ছে ক্লোনিং, ঠিক আছে? এই ক্লোনিং ভেক্টরের উদাহরণ হচ্ছে যেমন পি বি আর 322, ঠিক আছে? পিবিআর 322। তো পি কথা মানে হচ্ছে প্লাজমিড, প্লাজমিড। বি কথা হচ্ছে বলিভার, বিজ্ঞানীর নাম। আর হচ্ছে রডরিগেজ, রডরিগেজ বিজ্ঞানীর নাম। 322 হচ্ছে সিরিয়াল একটা নাম্বার দিয়েছে, সিরিয়াল নাম্বার। তাহলে এই যে পিবিআর, এখানেও দেখতে পাচ্ছ নামটা পিবিআর 322 এর স্ট্রাকচার আমরা পরে ডিটেইলস পড়ব, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছ 4363 বেস পেয়ার, মানে 4363 বেস পেয়ার নিয়ে এই ভেক্টরটা গঠিত। এবং এই গঠনে আমরা দেখতে পাচ্ছি অ্যামিনো রেজিস্ট্যান্স জিন, টেট্রাসাইড রেজিস্ট্যান্স জিন এগুলো রয়েছে। এবং এই যে পাশাপাশি যে দেখছেন ব্যাম H1, SAL1, PBU, PST এই যে নামগুলো রয়েছে, এগুলো কি, এগুলো সব হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের নাম বা উদাহরণ। আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ওখানে একটা উদাহরণ দিলে ভালো হতো, কিন্তু পরে আবার আমরা পেয়ে যাব পরে একটু। এখানে একটু নামটা লিখে নাও, এটা হ্যাঁ রডরিগেজ, আর ও ডি আর আই জি ইউ ই জেড, রডরিগেজ। হ্যাঁ বিজ্ঞানী নাম, এক্সপ্রেশন ভেক্টর।
এক্সপ্রেশন ভেক্টরের যদি উদাহরণ বলো তাহলে এর হচ্ছে একদম পুরো প্রোটিন সিনথেসিস পর্যন্ত হবে এবং এর একটা উদাহরণ হচ্ছে PGEX 3x, ঠিক আছে? আবার বলি PGEX -3x, এটা একটা এক্সপ্রেশন ভেক্টরের নাম। তাছাড়া আরেকটা অংশ হয় ব্যাকুলো ভাইরাস এক্সপ্রেশন ভেক্টরের মতো কাজ করে। ব্যাকুলো ভাইরাস এক্সপ্রেশন ভেক্টরের মতো কাজ করে। তো এই দুটো হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর। আর ক্লোনিং ভেক্টর হচ্ছে PBR 322। আর উদাহরণ বলা যেতেই পারতো, যেমন PAC19 প্লাজমিড অফ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? PAC19 এটার নাম, M13 5, এগুলো সব হচ্ছে ক্লোনিং ভেক্টর। মেইনলি মনে রাখবে PBR 322 হচ্ছে আদর্শ ক্লোনিং ভেক্টর, ঠিক আছে? দ্বিতীয়তে চলে যাচ্ছি তোমাদের পয়েন্টটায়। 3 নম্বর দেখো কম্পিটেন্ট হোস্ট। তাহলে আমরা প্রথমে এনজাইমে নিয়েছি, একটা ক্লোনিং ভেক্টর নিয়েছি, এবার কম্পিটেন্ট হোস্ট। কম্পিটেন্ট হোস্ট কি করেছে? দেখো এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে পরে এই লাল কালারের ফরেন জিন রিকম্বিনেন্ট ডিএনএ তাকে প্রবেশ করেছে কোথায়? ইকোলি একটা হোস্ট সেলের ভেতরে। নিয়ে ট্রান্সফর্ম সেল, এটা ট্রান্সফর্ম সেল পুনরুজ্জীবিত কোষ তৈরি করেছে। তাকেই বলছে সেই কম্পিটেন্ট হোস্ট। একটা সঠিকভাবে নির্বাচন আমাকে করতে হবে, যার ভিতরে আমি ডিএনএ গুলো কি করতে পারবো, প্রবেশ করাতে পারবো। এই তিনটে ব্যাপার ধাপ কিন্তু এখানে রয়েছে। তাহলে 1 নম্বর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বাই এনজাইম সিলেকশন, দ্বিতীয় হচ্ছে ক্লোনিং ভেক্টর এবং তৃতীয় হচ্ছে কম্পিটেন্ট হোস্ট নির্বাচন। এই তিনটে হচ্ছে মেইন টুলস, ঠিক আছে? রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি। এরপরে দেখো হ্যাঁ আমরা ওই ক্লোনিং ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টর পিবিআর না এক্সপ্রেশন ভেক্টর পিবিআর ক্লোনিং ভেক্টর ভালো দেখো, ঠিক আছে? পিবিআর হচ্ছে ক্লোনিং ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর না। হ্যাঁ ওটা তাহলে ঠিক করে নেবে। পিবিআর হচ্ছে ক্লোনিং ভেক্টর, এখানে দেখতে পাবে পেয়ে যাবে। কোন বইতে দিছো ওটা? হ্যাঁ এটা পিবিআর এক্সপ্রেশন ভেক্টর। ঠিক আছে, টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে প্রথম যেটা রয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, যাকে বলে মলিকুলার সিজার, তাই না? মলিকুলার সিজার আণবিক কাঁচি। এখানে একটা ছবি দিয়েছে কিভাবে কাটছে এবং এখানে একটা সিকোয়েন্স দিয়ে কাটার ব্যাপারটা দেখাচ্ছে, ঠিক আছে? এই সিকোয়েন্স দিয়ে কাটার ব্যাপারটা আমি একটু ডিটেইলসে চেষ্টা করব যাতে তোমাদের ওইখানে ব্যাপারটা ক্লিয়ার হয়। এই যখন একটা এনজাইমের নাম দিয়েছি দেখো ইকো-আর1, দেখতে পাচ্ছ? ইকো-আর1 নামটা দেখতে পাচ্ছ তো? এই যে যারা ইকো-আর1 কিসের নাম? একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই নামটা এসেছে কোথা থেকে? পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে এস্টেরিচিয়া কোলাই। নামটা শুনেছো? এস্টেরিচিয়া ই তার কোলাই সিও, তাহলে ইকো। আর আরটা হচ্ছে কি নেম? আর হচ্ছে স্ট্রেন নেম। এই যে আরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্রেন নেম। স্ট্রেন STRAIN স্ট্রেন নেম, ঠিক আছে? স্ট্রেন নেম আর1 টা স্ট্রেন নেম। তাহলে এস্টেরিচিয়া ই কোলাই সিও, সেটা হচ্ছে ইকো হয়েছে এস্টেরিচিয়া কোলাই, তারপরে বাকিটা হচ্ছে স্ট্রেন নেম। এটা একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কি উদাহরণ। কিন্তু এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উদাহরণ বলতে গেলে ইকো-আর1 নিয়ে একটা ছবিটা দিয়েছে যে এইভাবে স্টিকি এন্ড ফর্ম করে। কিভাবে কাট করে দেখো, বা এখানেও দেখতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিকোয়েন্সটা কি হচ্ছে GAATTC, এটা ছিল তো? এবার কি উল্টো দিকে GAATTC। এবার এর উপর যখন ইকো-আর1 কাট করে, ইকো-আর1 কাজ করে, তখন ও এই সিকোয়েন্সটাকে কাটে কি হিসাবে? এই সিকোয়েন্সটাকে কাটে দেখো এইভাবে কাটবে। দেখো এখানে GCTTA এইভাবে থাকবে একটা কাট, মানে অর্থাৎ এইভাবে জিনিসটা আসবে, এখানে একটা কাট হবে আর জি এর মাঝে এখানে কাট হবে। যদি এরকম কাট হয় তাহলে এরকম ব্যাপারটা আসবে না, ঠিক আছে? আর এই দিকটা কেমন আসবে? বাকিটা আসবে এই দিকটা, বাকিটা কেমন আসবে?
এরকম কাট আসবে, বুঝতে পারলেন জিনিসটা? তাহলে এইদিকে যেটা আসবে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ টি এর ঠিক উল্টো এ, এ টি টি সি জি, এরকম কাট করলো। এবং এটাকে যদি আমি একটু আলাদা করে আমরা একটু দূরে নিয়ে যাই তাহলে কেমন দেখতে লাগবে? একটা একটা এরকম আর ওই দিকটা এরকম দেখতে লাগবে, ওটা তো এই যে এন্ড গুলো কি অবস্থায় রয়েছে মনে হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে। সেই যে এই ধরনের এন্ড গুলোকে অনেক সময় বলা হয় স্টিকি এন্ড। এরা অনেক সময় নিজেরাই নিজেরা কোনো মধ্যে আবার কি হয়ে যেতে পারে, লেগে যেতে পারে বা ঝুলে যেতে পারে, সেই এর নাম হচ্ছে স্টিকি এন্ড। তাছাড়া এর আরেকটা নাম হচ্ছে ক্লাইম্বিং এন্ড। ক্লাইম্বিং কথা মানে কি ঝুলন্ত, সেই এর আরেকটা নাম হচ্ছে ক্লাইম্বিং এন্ড। হ্যাঁ, বা এর আরেকটা নাম হচ্ছে স্ট্যাগার্ড এন্ড। স্ট্যাগার্ড, ঠিক আছে? আরেকটা নাম হচ্ছে স্ট্যাগার্ড এন্ড। স্ট্যাগার্ড এন্ডও বলা হয়। এতগুলো নাম আছে। এরকম রেস্ট্রিকশন যখন কাজ করে তখন এইভাবে একটা কাট করে, এইভাবে কাট করলে কি হয়, একটা প্রান্ত ক্লাইম্বিং অবস্থায় থাকে। এই ধরনের প্রান্তগুলোকে স্ট্যাগার্ড এন্ড, স্টিকি এন্ড বা ক্লাইম্বিং এন্ড বা কোহেসিভ এন্ড বলে, বা কোহেসিভ এন্ড। যখন যেটা নাম বলবো সেটা বুঝে নেবে তোমরা, তখন কোহেসিভ এন্ড বলে। বুঝা গেল? তো এই কয়েকটা এইভাবে কাট করো রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াস, ঠিক আছে? এই ধরনের কাটিং পদ্ধতিটাকে বলা হচ্ছে কোহেসিভ এন্ড ফর্মেশন বা স্ট্যাগার্ড এন্ড ফর্মেশন বা স্টিকি এন্ড ফর্মেশন। এটা এক ধরনের ফর্মেশন হয় রেস্ট্রিকশন নিউক্লিয়াস। আর এক ধরনেরও হয়, মানে দু ধরনের ওদের কাটিং পদ্ধতি আছে। তাহলে একটা যে ফ্ল্যাঙ্কিং এর সৃষ্টি করে দেওয়া, ঠিক আছে? আর একটাকে বলা হয়, আরেকটা বলা হয় ব্লান্ট এন্ড ফর্মেশন। ওই দিকেটা লেখা হলে বলবে, ব্লান্ট এন্ডটা এদিকে করব। স্ট্রেচার বলা হয় স্ট্রেন নেম, এস টি আর এ আই এন, স্ট্রেন নেম এন এ এম ই, ঠিক আছে? স্ট্রেচার এ ই এস সি এইচ ই আর আই সি এইচ আই এ, স্ট্রেচার। আর আই তো স্ট্রেন নেম, মানে আটটা স্ট্রেন নেম, ওয়ানটা ধরে নাও সিরিয়াল নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, স্ট্যাগার নেম, এস টি এ ডবল জি ই আর ই ডি। স্ট্যাগার মানে ওই যে টাইমিং এগুলো কি নাম দিয়েছিল স্ট্যাগার। স্ট্যাগার মানে কি, মানে ওটা হোঁচট খাওয়াকে স্ট্যাগার বলে, বাংলায় স্ট্যাগার মানে হচ্ছে হোঁচট খাওয়া, কিন্তু এখানে স্ট্যাগার মানে হচ্ছে একটা টাইমিং অবস্থা কি স্ট্যাগার অবস্থা বলছে, ঠিক আছে? এটা হয়ে গেল, বলবেন? তাহলে এখানে ডেফিনেশনগুলো আবার দেখে নেবে। এনজাইমস which are cut DNA at specific site in fragments belongs to a class of enzymes called nucleases, তাই না? দেখে নিছো, ঠিক আছে? এবার দেখো তাহলে এইদিকে একটা দেখলাম টাইমিং এন্ড কোহেসিভ এন্ড ফর্মেশন। এই দিকটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্লান্ট এন্ড ফর্মেশন। ব্লান্ট এন্ড, ব্লান্ট মানে কি? ব্লান্ট কথা মানে কি? হ্যাঁ, ব্লান্ট কথা মানে মোটা, মোটা বলা হয় ব্লান্ট কথা মানে। তো এখানে একটা সিকোয়েন্স ধরে নাও, ধরে নিচ্ছি জি 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 সি সি সি, আর এদিকে জি 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 সি সি সি, এটাও তাহলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বটে তো? এদিকে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম। এই সিকোয়েন্সটার উপর যখন একটা এনজাইম কাজ করে তার নাম SMA1, SMA1, SMA S M A SMA1। SMA এর পুরো নামটা যে সেরাটিয়া মার্সেন্স বলে একটা ব্যাকটেরিয়া থাকে, সেরাটিয়া মার্সেন্স, এ থেকে এসেছে SMA1। এই কি বলে, এই যখন কাট করবে GC এর মাঝে কাট করবে, GC এর মাঝে কাট করবে, তাহলে ব্যাপারটা কেমন দেখতে লাগবে? জি 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 সি সি সি, আবার এদিকে কেমন দেখতে লাগবে? সি 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 জি জি জি। তাহলে কি হলো, মুখটা কি হলো, মোটা হয়ে গেল তো?
তাহলে এটাকে বলা হয় ব্লান্ট এন্ড কাট। এইটুকু ঠিক আছে, এটা ব্লান্ট এন্ড। ওরা যেমন ফ্ল্যাঙ্কিং অবস্থা ছিল কোয়েসিভেন্ট, এরা কিন্তু সেরকম তৈরি হচ্ছে না, ওরা হচ্ছে ব্লান্ট এন্ড তৈরি হচ্ছে। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মোড অফ অ্যাকশন যদি দেখি তাহলে ওরা দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে কোয়েসিভেন্ট ফর্মেশন আর একটা হচ্ছে ব্লান্ট এন্ড ফর্মেশন। পরীক্ষা যদি পড়ে কার্যপদ্ধতি তাহলে এই দুটো তোমাকে লিখতে হবে, ঠিক আছে, ছবি সহ লিখতে হবে। কোনটা হলো স্মা1, তাহলে হচ্ছে স্মাইল মানে হচ্ছে সেরাটিয়া, হ্যাঁ মার্সেন্স, ঠিক আছে হয়ে যাবে, এখানে আছে মার্সেস, MARCES, মার্সেস CENS, মার্সেস সেন্স, মার্স MAR, তারপর কি আছে MAR কি আছে, তারপরে CES CENS, হ্যাঁ সেরাটিয়া মার্সেস। এটা কি ব্যাকটেরিয়া, এখান থেকে এই এনজাইমটা পাওয়া যায় স্মা1টা। ঠিক আছে, বলো এখান থেকে কিছু প্রশ্ন আছে? এটা আজকে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পড়া হলো সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ড প্লেস কাজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় বা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা না বুঝতে পারলে কিন্তু পরবর্তী ধাপগুলো বোঝা মুশকিল আছে। তাহলে আমি এতটুকু পর্যন্ত কি থাকবে নাকি 8টা 12 বাজে নোটে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পড়া হলো কত কথা হলো, তার কথা হলো, ঠিক আছে।